বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ। কুমিল্লায় নতুন করে ১৩৫ গ্রাম প্লাবিত। উন্নতি নেই ফেনী নোয়াখালীতেও পানিবন্দী প্রায় ১০.৫ লাখ পরিবার। প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট। ত্রাণ সহায়তা নিয়ে ছুটছেন সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা। তাদের উপরে কোন রকম ৫-৬ ফ্যামিলি আছে। আমার এখানে ৬৫-৭০ বছর বয়স হয়, এরকম বন্যা দেখিনি। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠে দেয়, চাল ডাল আমরা কিছু দেয় না। কালকে একজনে শুধু মুড়ি এক আর বিস্কুট এক প্যাকেট দিছে। ভিতরে অনেক বাড়িঘরে খাবার পৌঁছতেছে না। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পানি নামায় ৬ ঘন্টা পর বন্ধ হলো কাপ্তাই হ্রদের ১৬ গেট। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ আর পুলিশি রাষ্ট্র হবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবস্থার সংস্কারে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা। খেলার মাঠে খাদ্য ও পোশাক সংগ্রহ। হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায়, জানালেন সার্জিএস। বিডিআর বিদ্রোহের ঘটনায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মামলা। দস্তগীর গাজী ৬ দিনের রিমান্ডে। আদালতে তোলা হলো পলক, টুকু, সাদেক ও সৈকতকে। ৩৭ দিন পর ঢাকার বুকে ছুটছে গতির মেট্রো রেল। যাত্রীদের সন্তোষ। সংস্কার করে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনও দ্রুত চালুর আশ্বাস উপদেষ্টার। কিছু জেলায় কমতে শুরু করলেও ফেনী নোয়াখালী থেকে নামছে না বানের পানি। তলিয়ে আছে হাজার হাজার ঘরবাড়ি। বিপর্যস্ত লাখ লাখ মানুষের জনজীবন। প্রায় ১ সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় দেখা দিয়েছে খাবার ও পানির সংকট। ত্রাণের অপেক্ষায় আছেন প্রত্যন্ত এলাকার বহু মানুষ। এদিকে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বিজিবি সহ স্বেচ্ছাসেবীরা। নোয়াখালী থেকে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জের একটি জায়গায়। এটির নাম কেন্দুরবাগ দর্জিবাড়ি রাস্তার মুখ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি উঠেছে, এবং এই পানিটা তারা বলছেন যে গত রাত থেকে পানি আকস্মিকভাবেই বাড়তে শুরু করেছে অনেক বেশি, এবং তারা বলছেন যে এই এলাকাটিতে অন্তত ৮ থেকে ৯ হাজার মানুষের বসবাস। প্রত্যেকেই যথেষ্ট বিপর্যস্ত জীবনযাপন করছেন। আমরা বেশ কিছু ঘরে ঢুকেছিলাম, দেখেছি যে সেখানে কোথাও হাঁটু সমান পানি, কোথাও বুক সমান পানি, এবং মানুষ আশ্রয়ের জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন যে তাদের ঘর বাড়িতে থাকার যদি একান্তই না পান, সেক্ষেত্রে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা করছেন। কিন্তু তারা একথাও বলছেন যে আসলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা খুব অপ্রতুল। ঘরের কোমর সমান পানি, এখানে আসলে বসবাসযোগ্য আর নেই বাসা। এভাবেই এখানকার মানুষজন বন্দি জীবনযাপন করছেন। তারা বলছেন তাদের কাছে সুপেয় পানি তো নেই, খাবারও নেই, এবং অনেকে অসুস্থ, কিন্তু সেই পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থাও নেই। বুক সমান ঘরের ভিতর, আমরা ঘরে নাই, অন্য ঘরে চলে গেছে। ওখানে ছাদের উপরে কোন রকম ৫-৬ ফ্যামিলি আছে। বাংলাদেশের ১১টি জেলার যে বন্যা পরিস্থিতি, তার সাথে এখানে গত রাত থেকে পানির পরিমাণটি বাড়ছে। মানুষ আশঙ্কা করছেন যে এই অঞ্চলটি প্লাবিত হয়ে লক্ষ্মীপুরের দিকে পানি বাড়তে শুরু করছে। এখনই যদি আসলে মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে যাওয়ার সুযোগ না পান, তাহলে আরো ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। আজকে ৩ দিনে অগর পানি, কিন্তু বিভিন্ন ফেসবুকে বিভিন্ন যোগাযোগের মাধ্যমে বলতেছে বোট দিতেছে, নৌকা দিতেছে, কই আমরা এগুলা দেখি নাই। সিঁয়া দেয়, মুড়ি দেয়, তারপরে মিঠে দেয়, এগুলা এখন ভাত, বিস্কুট। বেশ কয়েকটি ঘরে আমরা ছোট শিশু দেখেছি, তাদেরকে সারাক্ষণই তাদের পরিবারের লোকজন আগলে রাখতে হচ্ছে। সব মিলিয়ে প্রচন্ড ভীতিকর এবং বিপজ্জনক একটি পরিস্থিতি পার করছে এখানকার মানুষজন।
সবাই বলছেন যে তাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে ত্রাণ, একই সাথে দরকার তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা, যেটি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং অন্যান্য সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর যে 3টি বাহিনী রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তারা করছেন। এবং র্যাবকে আমরা দেখেছি, ফায়ার সার্ভিসকে দেখেছি, তারা অক্লান্ত পরিশ্রম করছেন, আনসার সদস্যরাও কাজ করছেন। অর্থাৎ সরকারি যত রকমের সংস্থা আছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়েই চেষ্টা করছেন এবং একই সাথে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষকেও আমরা দেখেছি পাশে দাঁড়াতে। নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার কেন্দুরবাগ থেকে বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। কুমিল্লায়ও বন্যা পরিস্থিতির উন্নতি নেই। নতুন করে প্লাবিত হয়েছে 2 উপজেলার আরও 135টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন 2 লাখের বেশি মানুষ। বিস্তারিত জানিয়েছেন ইশতিয়াক আহমেদ। গতকাল সন্ধ্যা থেকে ব্রাহ্মণপাড়া যে উপজেলা, সেই উপজেলার প্রায় 30টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 40,000 সাধারণ জনগণ যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে পানিবন্দী রয়েছে। বুড়িচং উপজেলায় মোট 105টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় 1,75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং 10,000 মানুষের মতো ইতিমধ্যে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির লেগে কোনো ঘরতে বাইরে যায় না, তো যে কোনো খাওয়া দাওয়া প্রচুর মতো পাওয়া যেতেছে। বিভিন্ন জায়গায় মানুষ এখনো বাড়ির থেকে বাড়িতে পারেনি, সল্লার যাক তারা আর মধ্যে আসে নাই, বাড়িঘর ফালাই দেয়। ব্রাহ্মণপাড়া যে উপজেলাটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই একটি করে গ্রাম প্লাবিত হচ্ছে। 30টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। বুড়িচং আগারনগর একটি এলাকায় সেখানে একজনের লাশ কিন্তু পানিতে ভেসে উঠেছে। যাদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তাদেরকে কিন্তু বিশেষ করে যারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা তাদেরকে ত্রাণ দিচ্ছে, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন সরবরাহ করছে। পুরো কুমিল্লা জেলা জুড়ে প্রায় 260টি মেডিকেল টিম করা হয়েছে। আমরা ত্রাণ সহযোগিতা পাচ্ছি না, অল্প অল্প যারা স্কুলে আছে তারে পাচ্ছে, ভিতরে অনেক বাড়িঘরে খাবার পৌঁছতেছে না। আমার বরাসার উচ্চ বিদ্যালয়ে আছে 500 লোক, 81টা পরিবার অলরেডি আশ্রয় নিয়ে রাখছে। 4,000 হেক্টর ফসলের জমি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ। ফেনীর বেশিরভাগ উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত দাগনভূঞা ও সোনাগাজীতে 2-1 জায়গায় পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট চরমে। এখনো বন্ধ রয়েছে অধিকাংশ মোবাইল টাওয়ার। আরও জানাচ্ছেন আতিয়ার সজল। ফেনীর বন্যা পরিস্থিতি আসলে নিত্য নৈমিত্তিকভাবে নতুনভাবে ডাইভার্সন হচ্ছে বা নতুন রূপে দেখা যাচ্ছে। 1 সপ্তাহ ধরে যে বন্যার তীব্রতা ধারণ করেছিল তার মধ্যে প্রথম দিকে যে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং যে ছাগলনাইয়া, এই 3টি উপজেলা প্রথম দিকে আক্রান্ত হয়েছে এবং সেখানে কিন্তু পানিতে উঠে কিন্তু বাড়ি ঘর তলিয়ে, রাস্তাঘাট তলিয়ে কিন্তু একাকার অবস্থা হয়েছে। তারপরে কিন্তু 2 দিন পরেই কিন্তু সেই পানিটা ছড়িয়ে পড়ে ফেনী সদর উপজেলায়। ফেনী সদর উপজেলায় পানি কিন্তু গত কয়েকদিন ধরে একভাবে বৃদ্ধি পেতে থাকে, কিন্তু গতকাল রাত থেকে কিন্তু সেই পানি কমতে শুরু করে। কিন্তু ফেনী সদর উপজেলা এবং ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের পানি কিছুটা কমলেও কিন্তু সংকট তৈরি হচ্ছে নতুন করে ফেনীর দাগনভূঞা উপজেলা এবং সোনাগাজী উপজেলায়। এই 2টি উপজেলায় এই যে পানিগুলো পর্যায়ক্রমে সেগুলো একের পর এক ছড়িয়ে যাচ্ছে সে 2টি উপজেলায়, যার কারণে গতকাল থেকেই কিন্তু সেখানকার এই 2টি উপজেলার বিভিন্ন বাড়িঘর তোলাতে শুরু করে এবং রাস্তাঘাট তোলাতে শুরু করে যোগাযোগ সেখানে বন্ধ হয়ে যেতে শুরু করে। আরেকটা সংকট তৈরি হয়েছে যেখানে পানি নেমে কিছুটা কমেছে, সেটা হচ্ছে ফুলগাজী, পরশুরামে এবং ছাগলনাইয়াতে। সে পানি কমে যাওয়ার কারণে, কিছুটা কমার কারণে কিন্তু এখন আগে যেখানে বোট নিয়ে বা বিভিন্ন ডিঙ্গি নিয়ে, নৌকা নিয়ে সেখানে উদ্ধার অভিযান চালাতো, মানুষের খাদ্য বা ত্রাণ সহায়তা পৌঁছাতো, সেখানে কিন্তু এখন সে ডিঙ্গিগুলো যাচ্ছে না। কারণ জায়গায় জায়গায় যখন পানি কমে গিয়েছে তার কারণে কিন্তু সড়ক কিছু জায়গায় উঠে গিয়েছে দেখা যাচ্ছে। আবার কোনো জায়গায় কিন্তু পানি সড়কে বেশি থাকার কারণে ওখান থেকে কিন্তু যান চলাচলও করছে না, যার কারণে কিন্তু সেখানে কিছুটা দুর্গম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবং সেই যেখানে কিছুটা পানি কমেছে সেখানে কিন্তু বন্যার যে ভয়াবহতা, তীব্রতা সেটা কিন্তু ফুটে উঠছে, যে ভয়ঙ্কর যে তাদের করাল ঘাসে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে আগ্রাসীটা ফুটে উঠছে। আবার কিন্তু ফেনী সদর থেকে শুরু করে যেসব জায়গায় পানি চলে যাচ্ছে সেখানে কিন্তু মানুষ একটা দুর্বিষহ জীবনযাপন করছে। সব মিলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা সেখানে 650 মতো নেটওয়ার্কের যে টাওয়ার রয়েছে সেখানে মাত্র 55 থেকে 60টি টাওয়ার চালু রয়েছে। বাকি সব টাওয়ারগুলো বন্ধ থাকায় যোগাযোগ কিন্তু সেমনভাবে না করায় আত্মীয় স্বজন বা যারা পরিচিত রয়েছে তাদের ভিতরে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে বিশুদ্ধ পানি, শুকনো খাবার এবং যে মেডিকেল যে বিভিন্ন আসবাবপত্র সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখনও দরকার। বিভিন্ন জায়গা থেকে যেটা আসছে সেটা কিন্তু এখনও যেভাবে পৌঁছানো দরকার সেভাবে সমন্বয়হীনতার কারণে পৌঁছাচ্ছে না। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ।
পানি নেমে যাওয়ার 6 ঘন্টা পর বন্ধ করা হলো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি গেট। প্রতি স্পিলওয়ে দিয়ে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নিষ্কাশন হয়। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। পানি নামার জন্য খুলে দেয়া হয় বাঁধের 16টি জলকপাট। হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রায় 6 ঘন্টা প্রবল বেগে নামে পানি। গত এক সপ্তাহের ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয় রাঙ্গামাটি শহর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। রোববার সকালে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা পৌঁছে যায় সর্বোচ্চ ধারণ ক্ষমতার কাছাকাছি। এমন পরিস্থিতিতে পানি বিদ্যুৎ প্রকল্পের বাঁধের নিরাপত্তা এবং জলাবদ্ধতা নিরসনে খুলে দেয়া হয় বাঁধের সবকটি গেট। বিকেলে পানির উচ্চতা আবার নেমে আসায় বন্ধ করে দেয়া হয় 16টি জলকপাট। এমনটি জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। খুবই নাজুক অবস্থা আমাদের, বাড়ির পানি বাড়ার কারণে আপনার বাসবার সব ডুবে গেছে। চলাফেরার অসুবিধা, হাট বাজার করতে পারতেছি না। পানি কমলে আমাদের দুর্ভোগটা কমবে আর কি। যতটুকু ছাড়ছে অতটুকে কোনো সমস্যা নাই, আতঙ্কের কিছু নাই, কোনো অসুবিধা নাই। ইঞ্চি করে 16টা গেটে 9000 কিউসেক পানি আমি ছাড়তেছি। 1960 সালে কর্ণফুলীর বুকে বাঁধ দিয়ে তৈরি করা হয় জলবিদ্যুৎ কেন্দ্র। সেখানে উজান এবং বৃষ্টির পানি মজুত করে সারা বছর উৎপাদন করা হয় বিদ্যুৎ। সময় সংবাদ, রাঙ্গামাটি। অন্তর্বর্তী সরকার ঠিক কতদিন ক্ষমতায় থাকবে সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষে কখন নির্বাচন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব দাবি দাওয়া পূরণে সময় প্রয়োজন উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, সেনাসহ বিভিন্ন বাহিনীকে কলঙ্কিত করা হয়েছে, পর্যায়ক্রমে দোষীদের সাজা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে বন্যা মোকাবিলায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে জানিয়ে বন্যার্তদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। ভবিষ্যতে সকল ধরনের বন্যা প্রতিরোধে আমাদের আভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায় সে আলোচনা শুরু করেছে। ক্ষমতা কুক্ষিগত করতে ফ্যাসিবাদী সরকার খর্ব করেছে জনগণের সাংবিধানিক ক্ষমতা ও অধিকার। নতুন প্রজন্মের মানুষ সহ কোটি কোটি মানুষের ভোটাধিকারকে বছরের পর বছর হরণ করেছে। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাবকে গুম নির্যাতনের কাজে লাগিয়ে তাদের কলঙ্কিত করা হয়েছে। তারা দেশের গৌরব। তাদেরও কিছু অতি উৎসাহী সদস্যের কারণে পুরো বাহিনীকে আমরা কলঙ্কিত দেখতে চাই না। আমরা অপরাধীদের চিহ্নিত করতে চাই এবং তাদের শাস্তি দিতে চাই। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকার বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন, কখন নির্বাচন হবে, সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। তারা যখনই বলবে আমরা চলে যাব। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা রাজনৈতিক আলোচনা থেকেই আসবে। এই দিক নির্দেশনা না পেলে আমরা দাতা সরকার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে আলোচনায় দৃঢ়তার সঙ্গে অগ্রসর হতে পারছি না। আমি নিশ্চয়তা দিচ্ছি, আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। আমরা আপনাদের সকলের দোয়া চাই। বন্যার্তদের জন্য গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 20,000 মার্কিন ডলার অনুদান দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন।
সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের সাক্ষাতে এ অর্থ তুলে দেন তিনি। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে অভিনন্দন জানান। সাক্ষাতে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে চীন সহযোগিতা করবে বলেও জানান রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। চীনা দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ বন্যায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে মর্মাহত চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ $1 লাখ অনুদান দেবে। রাতের সময় আরও থাকছে। 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযানে একদিনে নামলো 300 টাকায়। মহাসড়কে ট্রাক আটকে থাকায় দাম বাড়ার দাবি ব্যবসায়ীদের। বন্যা দুর্গত 11 জেলার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। নতুন করে কোনো এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, 10,47,029টি পরিবার পানিবন্দী রয়েছে। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে 4 লাখের বেশি মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে নগদ সহায়তার জন্য 3,52 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান সচিব। 73টা উপজেলা বন্যা কবলিত রয়েছে। 10,47,029টি পরিবার পানিবন্দী রয়েছে। এই মুহূর্তে মৃত সংখ্যা 18 জন, তবে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। দেশের উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই, যে কারণে আমরা এই মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই নদীর পানি সমতল হ্রাস পাবে। দুর্যোগ এক করেছে সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যেন ত্রাণের বন্দর। টিএসসিতে নগদ অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে খাদ্য ও পোশাক। এছাড়া হেলিকপ্টার সহ নানাভাবে ত্রাণ সামগ্রী দুর্গম এলাকায় পৌঁছানো হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। একটি দুর্যোগ, একটি ঐক্য। বাংলাদেশ পেরেছে, বাংলাদেশ পারবে। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ, ব্যক্তি, প্রতিষ্ঠান, আবার কেউ আসছেন নিজ নিজ সংস্থার পক্ষ থেকে গণত্রাণ কার্যক্রমে অংশ নিতে। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবিকতার আহ্বানে ছুটছেন সবাই। বলছেন, এ এক অনন্য বাংলাদেশ। এমন ঐক্য বজায় থাকলে সম্ভব যে কোনো ধরনেরই দুর্যোগ মোকাবেলা। এই যে বাচ্চাদের মৃত্যুটা, এটা আমি মেনে নিতে পারছি না। আমি এখনো মেন্টালি ট্রমার মধ্যে আছি। আমার ভিতরে কেমন যেন সবসময় একটা অস্থিরতা কাজ করে যে যদি কিছু করতে পারি এদের জন্য। আমার থেকে তারা খুবই কষ্টে আছে, তখন নিজেকে খুব অসহায় মনে হয় যে আমি এত ভালো জায়গায় আছি কিন্তু তারা এত কষ্টে আছে। আগে আমরা আসলে কখনো এরকম দেখিনি যে এরকম স্টুডেন্টরা এসে ছোট থেকে শুরু করে একদম অনেক বৃদ্ধ মানুষও এসে কাজ করছে। অনেকে দেখলাম পিকআপ ভাড়া করে নিয়ে এসেছে। আসলে বাঙালিদের যে একটা ঐক্য, সেটা আসলে এই দুর্যোগের সময় বেশি করে বোঝা যায় যে আমরা কাউকে আলাদা করে দেখি না, আমরা সবাই মিলে এক। এদিকে শনিবার সংগ্রহ করা ত্রাণ সামগ্রী হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। পরিবহনে সাহায্য করছে ফায়ার সার্ভিস। সমন্বয়করা বলছেন, বন্যা কবলিত প্রত্যন্ত এলাকায়ও পৌঁছানো হবে ত্রাণ। আমাদের এখন হচ্ছে যে প্যাকেটগুলো যাচ্ছে, আসলে এগুলো এখন হেলিকপ্টারের মাধ্যমে ইমার্জেন্সিতে আসলে নোয়াখালীতে যাবে এবং ফেনীতে যাবে। এমন অনেক জায়গায় রয়েছে যেখানে নৌকা দিয়েও সবাই প্রত্যেকটি গ্রামে গ্রামে পৌঁছাতে পারছে না। তো সেই জায়গা থেকে আসলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের কিছু কিছু ভাই বোনরা আসলে যতটুকু তাদের ত্রাণ প্রয়োজন ততটুকু আসলে ওই জায়গা থেকে পাচ্ছে না। কিন্তু আমাদের কাছে যদি কোনো মেসেজ আসে, আমরা সাথে সাথে চেষ্টা করছি যে কোনো উপায় সেটি সেখানে পৌঁছে দেওয়ার জন্য। চতুর্থ দিনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমে নগদ অর্থ নেওয়া হয় টিএসসিতে এবং অন্যান্য সামগ্রী সংগ্রহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 1 মাসেরও বেশি সময় পর রাজধানীর বুকে চলতে শুরু করেছে গতির মেট্রো রেল। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকে স্টেশনে ভিড় করেন যাত্রীরা। যানজটের ভোগান্তি কাটিয়ে ট্রেনের চাকা সচল হওয়ায় স্বস্তি ফিরেছে কর্মব্যস্ত মানুষের মাঝে। সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফৌজুল কবির খান জানান, ক্ষতিগ্রস্ত মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন দ্রুত চালু করার চেষ্টা চলছে। নাজমুস সালেহের রিপোর্ট।
রোববার সকাল থেকে মেট্রো স্টেশনগুলোতে দেখা যায় মানুষের ভিড়। থমকে যাওয়া ট্রেনের চাকা সচল হওয়ার খবরে প্ল্যাটফর্মে যেন উপচে পড়া ভিড়। ট্রেন থামতেই ভেতরে একটু জায়গা পেতে হুড়োহুড়ি। মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ট্রেন। গাদাগাদি হলেও আক্ষেপ নেই কারো। ট্রেনে উঠতে পেরে খুশি যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। রাত 9টা 10টা বাসায় পৌঁছেছি এই 2-1 মাসের মধ্যে। তো এখন আজকে আমরা ফার্স্ট আবার চালু হলো আমাদের মেট্রো রেল, খুবই ভালো লাগছে। গুলিস্তান থেকে উত্তরা পর্যন্ত যেতে আমার 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমি খুবই আশায় ছিলাম যে আবার কবে চালু হবে, সেক্ষেত্রে এত দ্রুত যে চালু হবে আমি এটা আশা করিনি। ঘর থেকে বের হওয়া কর্মব্যস্ত মানুষের জীবন যেন ফিরে আসে সময়ের ছন্দে। তারা বলছেন আর কোনো হানাহানি নয়, সম্প্রীতির বাংলাদেশ চান তারা। মেট্রোকে আরো যাত্রী বান্ধব করার আহ্বান যাত্রীদের। রাষ্ট্রীয় সম্পদ আমরা চাই যে সবাই যেন কেউ ক্ষতি না করে, এটা আমাদেরই সম্পদ, দেশেরই সম্পদ। এটা আবার নতুনভাবে রিস্টোর হওয়াতে আমাদের এই সমস্যাটার সমাধান হলো। আর যেটা বলা হয়েছিল যে 1 বছর সময় লাগবে, তখন হয়তো এটা ততটা বিচার বিশ্লেষণ করা হয়নি, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা খুব স্বাভাবিকভাবে, খুব নর্মালভাবে 2টি স্টেশনকে বাদ দিয়ে চালু করা সম্ভব হয়েছে। যদিও 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় মিরপুরের 10 ও কাজীপাড়া রেল স্টেশন, যা এখনো চালু করা সম্ভব হয়নি। আগারগাঁও স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তিনি জানান, দ্রুত সময়ের মধ্যে চালু হবে বন্ধ 2 স্টেশন। জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থাও। আজকে আমি বিকালে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব, কারণ এখানে কিছু ইম্পোর্টের বিষয় আছে। তো এইটা আমরা যথাসম্ভব তাড়াতাড়ি খুলে দেবো, কিন্তু নির্দিষ্ট ডেট এখন আমরা দিতে পারবো না। না এর কোনো বছর 1 বছর সময় লাগবে না, কোনো বছর আমরা এটা সংক্ষিপ্ত সময় চালু করব। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি কাটিয়ে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় কর্তৃপক্ষের। সব সংকট কাটিয়ে সচল হলো মেট্রো রেলের চাকা। এর মধ্য দিয়ে স্বস্তি ফিরল নগর জীবনে। যাত্রীরা বলছেন, মেট্রো রেল শুধু নগরের যানজটই কমাবে না, সমৃদ্ধি আনবে জাতীয় অর্থনীতিতেও। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআরের সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের হলে বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি নথিভুক্তের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামান। ভুক্তভোগী ডিআইডি আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ আদালতে বাদী হয়ে মামলাটি করেন। এছাড়াও শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে শিক্ষার্থী হত্যা ও বিডিআর হত্যার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 8টি মামলা করা হয়। শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় গোলাম দস্তগীর গাজীকে। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় 6টি হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে আসামি করা হয়েছে। রাষ্ট্র সংস্কারে 3 মাসের বেশি সময় দরকার নেই, তবুও অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি, এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিতরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। গত 6 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র সংস্কার করে দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন উপদেষ্টারা ও নিরাপত্তা বিধান করিব। রোববার সিলেটে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেবে তার দল। যেমন ইলেকশন কমিশন ঠিক করতে হবে, তাই না? রিফর্ম, আপনার অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে হবে যা আছে, এগুলো খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু আমরা দেখেছি যে আপনার লতিফুর রহমান সাহেবের গভর্নমেন্ট যখন ছিল 3 মাসের মধ্যে ওনারা একবার সব ক্লিন করে ফেলেছিলেন। খুব কঠিন কাজ না। হ্যাঁ, আপনার এখানে এত গভীরে গেছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন যে সেটাকে একেবারে মূলত পাঠন করতে হলে তো আপনার 10 বছরের নিচে হবে না। বাট 10 বছর তো জাতি অপেক্ষা করবে না।
আপনাকে তো এগুলো জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সংস্কারটা আনতে হবে। আপনি করলেন, র্যাটিফাই করতে হবে না, পার্লামেন্টে নিতে হবে না, আপনার তো অ্যাকাউন্টেবল থাকতে হবে সব কিছুর জন্য। দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এবং সেই যৌক্তিক সময়ে যেটা বলেছি যে আপনার একটা সংস্কার, যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে, সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে, বাট এটা যৌক্তিক সময় হতে হবে। এর আগে রাজধানীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আয়নাঘরের সৃষ্টিকারী ও দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান। আয়নাঘরের স্রষ্টাদের কারোই তো কিছু হচ্ছে না, একজনকে মাত্র গ্রেফতার করা হয়েছে, 20টি দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মনে হয় না যে এই দেশে বিপ্লবীদের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে $500 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডি মন্টিটস্কি। বললেন, মস্কো এত বোকা নয় যে কাউকে এত অর্থ দেবে। বিকেলে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে রুশ রাষ্ট্রদূত আরও জানান, ঋণের কিস্তি পরিশোধ শুরুর সময় 2 বছর পেছনের বিষয়ে আলোচনা হয়েছে। $1200 কোটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি পোর্টাল, যেখানে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব অজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যদিও সাবেক প্রধানমন্ত্রীর অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রোসাটম। রোববার আগারগাঁওয়ে ইআরডিতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনকে মিথ্যা ও গুজব বলে মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। এ সময় 2027 সালের পরিবর্তে 2029 সাল থেকে রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান রুশ রাষ্ট্রদূত। $5 billion. Yeah. It's a big amount. Of course. And how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit. So do you think that we are so much crazy to give $5 billion to somebody? এদিকে এনএসিতে ইউএন রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। আলোচনা চলছে আইএমএফ এর কাছ থেকে আরো $3 বিলিয়ন ঋণ নেওয়ার বিষয়েও। বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ সময় দেশে আর কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আনসার বাহিনীতে এখন থেকে রেস্ট প্রথা থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আনসার সদস্যদের বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, কমিটি গঠন করে দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী আনসার সদস্যরা। তাদের দিকে নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবাই সবার কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত ডিউটি করবেন। সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। চট্টগ্রামে 1000 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল কাঁচা মরিচ। ভোক্তা অধিকারের অভিযানে একদিনের ব্যবধানে নেমে আসলো 300 টাকায়। ব্যবসায়ীদের দাবি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মরিচবাহী ট্রাক আটকে যাওয়ায় শনিবার দাম বেশি ছিল। নূরজামাল আতিকের ছবিতে শফিকুল আলমের রিপোর্ট। 1 কেজি কাঁচামরিচের দাম 1000 টাকা। নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির এমন উচ্চ মূল্যে বেচা কেনা হয় বন্দরনগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। তবে শনিবারের বাজার দরে নড়েচড়ে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ভোগ্যপণ্যের বাজারে অভিযানে নামে সংস্থাটি। পাল্টে যায় চিত্র। এক লাফে প্রতি কেজি কাঁচামরিচের দাম কমে যায় 700 টাকা পর্যন্ত। পরে পাইকারিতে 300 আর খুচরায় 400 টাকা কেজি দরে বিক্রি হয় পণ্যটি। ব্যবসায়ীদের দাবি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক আটকে থাকায় বাড়ানো হয় দাম। কালকে ফেনি বন্ধের কারণে কোনো মরিচ আছে না, কালকে পরশু 2 দিন বাজার ফাঁকা গেছে। হ্যাঁ আজকে আসছে, আজকে এটা ইন্ডিয়ান মরিচ, দেশি কোনো মরিচ নেই। কুমিল্লা থেকে 1 কেজি মরিচ চিটাং ঢুকে নাই। যাদের ছিল তোরামোরা দোকানদার থেকে এরা একটু বাড়তি দামে বেচছে। অভিযানে মূল্য তালিকা না থাকায় 4টি দোকানকে জরিমানা করা হয় 11,000 টাকা। আগের মরিচ তাহলে আগের দামে কেনা, এটা কিভাবে এত অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পায়? কেউ যদি অস্বাভাবিক মূল্য নেওয়ার চেষ্টা করে বা ভাউচার প্রদান না করে তাহলে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এর আগে বেশ কয়েকটি সবজির আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সতর্ক করা হয় ব্যবসায়ীদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। উন্নত জাতের নারিকেল চারা আমদানি করলেও দেশের কৃষিতে কোনো প্রভাব ফেলতে পারেনি কৃষি অধিদপ্তর। মাঠ পর্যায়ের কোনো রিপোর্ট ছাড়াই মিথ্যা আশ্বাস দিয়ে এসব চারা বিক্রি করা হয় 500 টাকা দরে। কিন্তু ফলন না হওয়ায় কৃষকের শত শত কোটি টাকা যেমন লোকসান হয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত সামগ্রিক জাতীয় উৎপাদন। সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 2015 সালে ভিয়েতনাম ও কেরালার খাটো জাতের নারিকেল চারা আমদানি করে কৃষি মন্ত্রণালয়। 4 বছরে সরকারি বেসরকারিভাবে প্রায় 9 লাখ চারা এনে বিক্রি করা হয় প্রতি পিস 500 টাকা দরে। বলা হয় 3 বছরেই পাওয়া যাবে ফলন, বছরে মিলবে প্রতি গাছে অন্তত 150 ফল। কৃষি বিভাগ ও কর্মকর্তাদের এমন প্রচারণায় আগ্রহী হয়ে ব্যক্তি থেকে বাগানি হুমড়ি খেয়ে পড়েন চারা কিনতে, কিন্তু 9 বছরও মেলেনি আশানুরূপ ফলন। তবে প্রকল্প পরিচালকের রয়েছে সারা জাগানো বক্তব্য। এটা গবেষণা না করে কিন্তু আনা হয়নি। এমন বক্তব্যের রেশ ধরেই সময় সংবাদ যায় আসাদ গেট হর্টিকালচারে। সেখানে থাকা 2টি গাছেও মেলেনি দৃশ্যমান ফলন। এবার আমাদের গন্তব্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে, যেখানে মাঠ পর্যায়ে সম্প্রসারণের পর গবেষণার জন্য দেয়া হয় 10টি চারা, কিন্তু সেসব গাছেও নেই কোনো সুখবর। বাহির থেকে এই নারিকেল চারা নিয়ে এসে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সম্প্রসারণ করা হয়েছে সারা দেশে, এবং সফল কোনো রিপোর্টও মেলেনি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে। এই ভিয়েতনামি নারিকেলটা আমাদের এই দেশে আমাদের কৃষি গবেষণার যে বিভিন্ন স্টেশন আমরা পরীক্ষা করে এইগুলো ছাড় দেওয়ার মতো কোনো রিকমেন্ডেশন আমরা করি নাই। কর্তার ইচ্ছাতেই সম্প্রসারণ কৃষির, যা দেশের মাটি বা কৃষক বান্ধব হোক বা না হোক, এমন বার্তাই দিয়েছেন কৃষি সম্প্রসারণের সদ্য বিদায়ী মহাপরিচালক। আমরা কিন্তু সেটা অনেকটা আবেগের বশবর্তী আনছিলাম, ওটা আমরা এখানের জলবায়ুতে এটা ফ্রুটফুল হবে কিনা এটা ভাবিনি। দেশের মাটি ঠিক রাখতে ভিয়েতনামি নারিকেল চারা পরীক্ষা নিরীক্ষা তো হয়নি, উল্টো আর্থিক ক্ষতি মেলানো দায়। প্রতি চারা ও রোপণ খরচ, প্রতি বিঘায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে কৃষকদের। ফসল না হয় ব্যাহত হয়েছে জাতীয় উৎপাদন। ঘাটতি পুষিয়ে দেয়া ও সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের। অধিকাংশ কৃষকরাই বলছে যে আমরা সার লাগানোর পরে ওইভাবে গাছ বড় হয়নি, অনেকগুলো আপনার ঝরে গেছে। এই যে জিনিসগুলা একটা গবেষণা ছাড়া এত বড় একটা প্রকল্প কেন হাতে নেওয়া হলো, এবং হাতে নেওয়ার পরে আমার এই গরিব কৃষক তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো? এদিকে ফলন না হয় অভিযোগ করলেও নানা হয়রানির শিকার হয়েছেন অনেক কৃষক। গালমন্দও করেছেন কৃষি বিভাগের 2-1 কর্মকর্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে বড় লাফ দিয়েছে বাংলাদেশ। 3 ধাপে গিয়ে টাইগারদের অবস্থান এখন 6-এ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু পরের 3 ম্যাচে টানা হারে টেবিলের 9 নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডিতে টেস্ট জয়ের পর পরিবর্তন এসেছে পয়েন্ট টেবিলে। শ্রীলঙ্কার সমান 24 পয়েন্ট থাকলেও হেড টু হেডে টেবিলের 6 নম্বরে টাইগাররা। 9 ম্যাচে 6 জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। এরপরের 3টি স্লট যথাক্রমে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের দখলে, সাথে সাউথ আফ্রিকা 8-এ, পাকিস্তান আর তলানির দল ওয়েস্ট ইন্ডিজ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বানের জলে ভাসছে বিস্তীর্ণ জনপদ। কুমিল্লায় নতুন করে প্লাবিত 135 গ্রাম। ফেনীতে, নোয়াখালী প্রত্যন্ত এলাকায় খাবার পানির সংকট, তৎপর সেনাবাহিনী সহ স্বেচ্ছাসেবীরা। বাংলাদেশ আর পুলিশি রাষ্ট্র হবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবস্থার সংস্কার
সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন ত্রাণের বন্দর, টিএসসিতে নেওয়া হচ্ছে অর্থ সহায়তা, খেলার মাঠে খাদ্য ও পোশাক সংগ্রহ। হেলিকপ্টারে যাচ্ছে দুর্গত এলাকায়, জানালেন সার্জিস। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।